লখনৌ চুক্তির মূল ত্রুটিটা কি ছিল? আচ্ছা, তুমি অপশন ডি বলেছো, তাই তো? অর্থাৎ অপশন বি। আচ্ছা, এটি একটি এটি একটি ভুল ধারণার উপর ভিত্তি করে ছিল। সঠিক অ্যান্সার, অপশন বি। দেখো, লখনৌ চুক্তি যেটা ডিসেম্বর মাসে 1916 সালে হয়েছিল, তাই তো? যেটা বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে, ভারতীয় জাতীয় কংগ্রেস আর মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, যেটা ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ দ্বারা প্রণীত চুক্তি এটা। ঠিক আছে, এটি 29শে ডিসেম্বর, যেটি হচ্ছে 29শে ডিসেম্বর, ঠিক আছে, 29শে ডিসেম্বর কংগ্রেসের লখনৌ অধিবেশন এবং একত্রিশে ডিসেম্বর 1916 লীগ কর্তৃক গৃহীত হয়েছিল এটা। ঠিক আছে, লীগ নেতাদের কর্তৃক। এবং এই চুক্তিটি ভারত সরকারের কাঠামো এবং হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সম্পর্কের সাথে এটা কিন্তু সম্পর্কিত একটা ছিল। ঠিক আছে। আচ্ছা, লখনৌ চুক্তি থেকে কিছু প্রশ্ন আলোচনা করি, যেটা ছিল 1916 থাকে। যেহেতু লখ যেহেতু লখনৌ চুক্তি টপিকটা এসেছে, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, লখনৌ চুক্তি থেকে যেই ধরনের প্রশ্ন এসেছে বা আসবে, আশা করছি ক্লিয়ার করে দেব। ঠিক আছে, চলো। লখনৌ ড্যাশের মধ্যে হয়েছিল? লখনৌ ড্যাশের মধ্যে হয়েছিল? আচ্ছা, দাঁড়া, একটু ওয়েট করো। আচ্ছা, চলো প্রশ্ন নোট করো। ঠিক আছে, প্রশ্ন নোট করো সকলে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে? মুসলিম লীগ এবং মহাত্মা গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আর্য সমাজের মধ্যে, নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সৈয়দ আহমেদ খানের মধ্যে? ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল। মাইক্রোফোনটা অফ করে দাও। মাইক্রোফোনটা অফ করে দাও। তাহলে কাদের মধ্যে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে, যেটা আমরা বলেছিলাম। এখানে একটা প্রশ্ন, কিন্তু দুটো কিন্তু আলাদা। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে, সেটা ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশের মধ্যে। এখানে উত্তর হবে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। এরা কিন্তু গুলিয়ে ফেলো না যেন, ঠিক আছে। পরবর্তী, 1916 সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি কে করেন? অ্যানি বেসান্ট করেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেন, লোকমান্য তিলক নাকি গোপাল গোখলে? দেখো, না না, এখানে লোকমান্য তিলক। লখনৌ চুক্তি, 1916 সালে মারাঠা নেতা বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলকের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? হুম, নিম্নলিখিত চুক্তিগুলির মধ্যে কোনটি হিন্দু মুসলিম পার্থক্যের সমাধান করতে আগ্রহী হয়েছিল? লাহোর চুক্তি, গান্ধী আরউইন চুক্তি, পুনা চুক্তি না লখনৌ চুক্তি? সঠিক অ্যান্সার। দেখো, আমরা যদি দেখি, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষর হচ্ছে কত সালে? 1932 সালে। এটি প্রাদেশিক কেন্দ্রীয় আইন পরিষদে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য আসন সংরক্ষিত করেছিল, যাদের সাধারণ ভোটারদের দ্বারা ভোট দেওয়া কোথায়, এখানে কিন্তু বলা হয়েছিল সাধারণ যারা ভোটার। তারপরে যেটা গান্ধী আরউইন চুক্তি, গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে 5ই মার্চ 1931 সালে। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলনের, যেটা ছিল সত্যাগ্রহ, একটি সময়ের যেটা সমাপ্তিকে চিহ্নিত করে দিয়েছিল, ঠিক আছে। পরবর্তী 1929 সালে লাহোর অধিবেশন। 1929 সালে লাহোর অধিবেশন। পরবর্তী প্রশ্ন, 1916 সালে লখনৌ চুক্তির সময় নিচের কোন ব্যক্তিত্ব কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন? মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক নাকি দাদাভাই নওরোজি? দেখো, বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগ দ্বারা লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। গান্ধীজি এখানে আসবে না। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তির পর নিম্নলিখিত কাকে হিন্দু মুসলিম ঐক্যের দ্রুত উপাধি দেওয়া হয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাকে, মৌলানা আবুল কালাম আজাদকে, স্যার সৈয়দ আহমেদ খানকে, এম এ আনসারিকে? মোহাম্মদ আলী জিন্না সঠিক অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন যে জিন্নাহ তার মধ্যে সত্য জিনিস রয়েছে এবং সমস্ত সাম্প্রদায়িক কুসংস্কার থেকে সেই স্বাধীনতা, যা তাকে হিন্দু মুসলিম ঐক্যের সেরা দূত করে তুলবে। জিন্নার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে সরোজিনী নাইডু তাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু জিন্নাকে কায়েদে আজম উপাধিও দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে 6ই মার্চ গান্ধীর জন্য মহাত্মা গান্ধী উপাধি ব্যবহার করেছিলেন। আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী উপাধি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 1916 সালে লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী, চরমপন্থী এবং ড্যাশের জন্য একটি যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করে। মুসলিম লীগ, ব্রিটিশ কমিউনিস্ট না স্বরাজ পার্টি? নো নো, মুসলিম লীগ। দেখো, লখনৌ চুক্তি আইএনএস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি। লখনৌ চুক্তিটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এর মধ্যে 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত উভয় পক্ষের যৌথ একটা অধিবেশনের চুক্তি, যাকে বলা হয়। এই চুক্তির মাধ্যম দিয়ে কি হয়েছে না, দুই দল প্রাদেশিক আইনসভার ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের অনুমতি দিতে সম্মত হয়েছিল
এই চুক্তির বিধান কি কি ছিল না, ভারতের স্বয়ং সরকার হবে, ভারতীয় কাউন্সিলদের বিলুপ্ত করা হবে, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করা হবে এবং কেন্দ্রীয় সরকারে মুসলমানদের 1/3 প্রতিনিধিত্ব করা হবে এবং সকল সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী যতক্ষণ না সকলের দ্বারা একটা যৌথ নির্বাচক মণ্ডলী দাবি করা হয় ততক্ষণ পর্যন্ত চলবে। এগুলোই কিন্তু দাবি দেওয়া ছিল এখানে। ঠিক আছে, আমরা এখান দিয়ে যত, হ্যাঁ বলো। দেখো, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছিলেন বা নেতাজি উপাধি দিয়েছিলেন, তাই তো? দেশনায়ক বা নেতাজি উপাধি, তাই তো? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন নেতাজি উপাধি, ঠিক আছে। আচ্ছা, যখন সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে, তিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হরিপুরা অধিবেশন, যেটা হরিপুরা অধিবেশন হয়েছিল কত সালে? 1938 সালে হরিপুরা অধিবেশন হয়েছিল। এবং ত্রিপুরী অধিবেশন কত সালে হয়েছিল? ত্রিপুরী অধিবেশন হয়েছিল ওর পরের সালে, দেখো 1939, পরে 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 পরের বছর। 1943 সালে সিঙ্গাপুরে ভারতের সেনাবাহিনী, যেটা আজাদ হিন্দ ফৌজ, দায়িত্ব গ্রহণ করলেন, সেখানে একটি ভারতীয় অস্থায়ী সরকার গঠন করলেন সুভাষচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছিলেন। তিনি বিখ্যাত স্লোগান দিয়েছিলেন, দিল্লি চলো জয় হিন্দ। দ্য ইন্ডিয়া স্ট্রাগল ছিল তার আত্মজীবনী, কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো সেখানে তার প্রথম কবিতা প্রকাশ হয়েছে, তারপর তিনি রচনা করলেন বনফুল, ভানত সিংহের পদাবলী। তিনি 1901 সালের ডিসেম্বরে বোলপুরের কাছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1901 সালে। কোথায়? শান্তিনিকেতনে। তিনি গীতাঞ্জলি লিখেছেন, যার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করলেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1919 সালে চলে যাও, তিনি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ রাজ কর্তৃক প্রদত্ত নাইট হুড ত্যাগ করেছিলেন। তার রচিত দুই দেশের জাতীয় সঙ্গীত, একটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত যেটা হচ্ছে জনগণ মন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, দুটোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলকের দিকে যাও। বাল গঙ্গাধর তিলক, তিনি মারাঠিতে কেশরী এবং ইংরেজিতে মারাঠা নামে দুটি সংবাদপত্র চালু করেছিলেন। তিনি হচ্ছে মারাঠিতে কেশরী আর ইংরেজিতে মারাঠা দুটি সংবাদপত্র চালু করলেন। তাছাড়াও তিনি 1893 সাল দেখো গণপতি উৎসব পালন করছে, 1895 সাল দেখো শিবাজী উৎসব আয়োজন করছে। তিলক দৃঢ়ভাবে বলেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। তিনি লোকমান্য উপাধি ভূষিত হয়েছিলেন, কে? বাল গঙ্গাধর তিলক লোকমান্য উপাধি ভূষিত হয়েছিলেন। তিনি লাল বাল পাল এর চরমপন্থী গোষ্ঠীর 3 সদস্যের মধ্যে একজন ছিলেন। তিনি দ্য আর্কটিক অফ হোম অফ বেদাস বা গীতা রহস্য বই কিন্তু লিখেছিলেন, কে? বাল গঙ্গাধর তিলক। আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই তো? চলো, আমরা যদি এখান থেকে আরো প্রশ্ন দেখি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে উক্তি কার? সুভাষচন্দ্র বসু। এনটিপিসি এক্সামে এসেছিল 2017 সালে, শিপ নম্বর 3 খুলে দেখতে পেয়ে যাবে। 1944 সালে 1944 সালে বার্মায় আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর উদ্দেশ্যে তার বিখ্যাত উক্তি, আজাদ হিন্দ সেনাদের উদ্দেশ্যে 1944 সালে উক্তি দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেব। চলো এই প্রশ্নটার উত্তর দাও। হোম রুল আন্দোলনের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক? তিনশো সাতাত্তর দাগের প্রশ্নের লাস্টেরটা বলছো শুধুমাত্র আইভি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এখানে কি বলছে, আইভিতে এখানে বলেছে যে এই আন্দোলন ছিল কংগ্রেসের কর্মকাণ্ডের অংশ। তাহলে দেখো, দাবিটি ছিল স্বায়ত্তশাসনের সম্পূর্ণ স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসনের ভিত্তি গড়ে তোলার জন্য রাজনৈতিক শিক্ষার প্রচার করা এই আন্দোলনের অন্তর্ভুক্ত, এটা নয়। এটি তেমন প্রভাব বা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, এটাও নয়। কিন্তু এই আন্দোলন ছিল কংগ্রেসের কর্মকাণ্ডের অংশ, এটাই হচ্ছে সঠিক, এগুলো সব ভুল, ঠিক আছে। দেখো, ভারতীয় হোম রুল আন্দোলনটি ব্রিটিশ ভারতে, যেটা হচ্ছে আইরিশ রুল আন্দোলন, যেটা হচ্ছে আইরিশ রুল আন্দোলন বা অন্যান্য হোম রুল আন্দোলন,
নের মতো একটা আন্দোলন ছিল, এটা বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, হোম রুল আন্দোলন যেটা হচ্ছে 1916 সালে শুরু হয়েছিল, এবং 1916 সালে থেকে 1918 সাল, অর্থাৎ 2 বছর মধ্যে ভারতে উন্নতি লাভ করে দিয়েছিল, এবং বিশিষ্ট নেতা অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে কিন্তু হয়েছিল এই আন্দোলন। কার নেতৃত্বে? বিশিষ্ট নেতা ছিল অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। ক্লিয়ার? আমরা যদি আরো দেখি, প্রশ্ন চলে যাও, যেমন ধরো ইউপি টেট, সেখানে প্রশ্ন এসেছিল যে 1916 সালে ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? অপশন দেবো না, উত্তর দাও। বাল গঙ্গাধর তিলক ইজ দ্য রাইট আনসার। বাল গঙ্গাধর তিলক। দেখো, ভারতীয় হোম রুল আন্দোলন ছিল ব্রিটিশ ভারতে আইরিশ হোম রুল আন্দোলন এবং অন্যান্য স্বায়ত্তশাসন আন্দোলনের মতো একটা আন্দোলন। এখানে কি বলেছে? দাবিটি ছিল স্বায়ত্তশাসনের সম্পূর্ণ স্বাধীনতার নয়, স্বায়ত্তশাসনের ভিত্তি গড়ে তোলার জন্য রাজনৈতিক শিক্ষার প্রচার করা এই আন্দোলনের অন্তর্ভুক্ত ছিল। মোটেও সম্ভব নয়। তারপর দেখো 1916 সালে থেকে 1918 সালের মধ্যে কি হচ্ছে না, আন্দোলনটি প্রায় 2 বছর স্থায়ী হচ্ছে, এবং শিক্ষিত ইংরেজি ভাষী উচ্চ শ্রেণীর ভারতীয়রা অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের মঞ্চ তৈরি করেছেন বলে মনে করা হয়। 1921 সালে চলে যাও। 1921 সালে অল ইন্ডিয়া হোম রুল লীগের পরিবর্তে নাম স্বরাজ সভা করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটে ভারতে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল। ভারত সরকার 1909 সালে জাতীয় নেতাদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়। ঠিক আছে। এবং এবং কংগ্রেস বিভাজন এবং তিলকের মতো নেতাদের অনুপস্থিতি নিয়ে, যিনি মান্দালাতে বন্দী ছিলেন, এবং নির্দেশ করেছিলেন যে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া উত্তেজনাপূর্ণ ছিল। দেখো, বাল গঙ্গাধর তিলক ছিলেন কি লাল বাল পাল সমপদস্থ শাসক ত্রয়ের একটা তৃতীয়াংশের মধ্যে পরে একজন হয়েছে। ঠিক আছে, তিনজনের মধ্যে একজন। এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন কিন্তু এই বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা। ঠিক আছে, তিনি ছিলেন স্বরাজের একজন স্বশাসন যাকে বলা হয়, প্রথম এবং শক্তিশালী উকিল ছিলেন, এবং ভারতের চেতনার একজন শক্তিশালী উগ্রবাদী নেতা ছিলেন। ঠিক আছে। রেকর্ড দেখছো? সাত থেকে কি করে পড়লো? ও, এখন তাহলে কেমন আছে? বাড়িতে আছে? ঠিক আছে। দেখো, তারপরে দেখো ডাব্লিউবিসিএস প্রিলি এক্সামে 2018 সালে এসেছিল যে 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? সাতারা, পুনে, না বেলগাঁও, না বেরার? বেলগাঁও সঠিক অ্যান্সার। 1916 সালে তিলক বেলগাঁওতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। হোম রুল লীগ গঠনের সিদ্ধান্তটি বেলগাঁওতে অনুষ্ঠিত সভায় নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে। এবং লোকমান্য তিলক পুনেতে হোম রুল লীগের সদর দপ্তর স্থাপন করে দিয়েছিল, পুনে। হোম রুল আন্দোলন যেটা হচ্ছে 1916 সালে আয়ারল্যান্ডের হোম রুল আন্দোলনের আদলে তৈরি করা হয়েছিল, এবং মুসলিম লীগও এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। তিলকের হোম রুল আন্দোলন যেটা হচ্ছে 1916 সালে এপ্রিলে তিলকের হোম রুল লীগ পুনেতে শুরু হয়েছিল। তিলকের লীগটি বোম্বাই বাদে মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং বেরারে কাজ করত। ঠিক আছে। এই লীগের সভাপতি ছিলেন জোসেফ বাপ্তিস্তা, এবং সম্পাদক ছিলেন এন.সি. কেলকার। জোসেফ বাপ্তিস্তা এবং সম্পাদক ছিলেন এন.সি. কেলকার। তিনি স্বরাজ আমার জন্মগত অধিকার এই দাবি আমি তা পাবো স্লোগান দিয়েছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হচ্ছে। আচ্ছা, চলো, এখান দিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, চলো। হোম রুল লীগ 1916 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন, দেখো প্রশ্নটা এসেছে আবার।
এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে অ্যানি বেসান্ত হবে এখানে মনে হচ্ছে। দেখো, ভারতীয় হোম রুল আন্দোলনটি ব্রিটিশ ভারতের আইরিশ হোম রুল আন্দোলন বা অন্যান্য হোম রুল আন্দোলনের মতো একটি আন্দোলন ছিল বলেছি। এই আন্দোলনটি 1916 সালের মধ্যে প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং অ্যানি বেসান্ত এবং বিজি তিলকের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের মঞ্চ তৈরি করেছিলেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? দেখো, অপশান এ হচ্ছে না, এ এবং 2, তাই তো? বুঝতে পেরেছো? দুটো কিন্তু দুটো কিন্তু হচ্ছে এখানে, অ্যানি বেসান্ত আর বিজি তিলকের নেতৃত্বে। আবার প্রশ্ন এসেছে, বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল কোন আন্দোলনের এর মাধ্যমে? হোম রুল আন্দোলন সঠিক অ্যান্সার। দেখো, এখান থেকে প্রশ্ন থাকবে। দেখো, বাল গঙ্গাধর তিলক কেশব গঙ্গা তিলক হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী শিক্ষক, সমাজ সংস্কার, আইনজীবী, একজন স্বাধীনতা কর্মী। ঠিক আছে, লোকমান্য উপাধিতে ভূষিত হয়েছিলেন। চলো পরবর্তী প্রশ্ন। অ্যানি বেসান্ত ছাড়া নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের হোম রুল আন্দোলন শুরু করেছিলেন বলতো? বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে, দেখতে পাচ্ছ। চলো, নিচের মধ্যে কারা ক্রিস মিশনের সাথে কংগ্রেসের অনুষ্ঠানিক আলোচক ছিলেন? আচ্ছা, কোনটা বলেছিল? অপশন বি বলছো, আচ্ছা। দেখো, জওহরলাল নিচের মধ্যে কারা ক্রিস মিশনের সাথে কংগ্রেসের আনুষ্ঠানিক আলোচক ছিলেন? সঠিক অ্যান্সার এখানে তো অপশন এ হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, মৌলানা আব্দুল কালাম আজাদ। 1942 সালে, হ্যাঁ। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, রাজস্থান পুলিশ কনস্টেবল এসেছিল যে ভারতে ক্রিস মিশনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? স্টা- স্টাফোর্ড স্টাফোর্ড ক্রিপস, র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লেমেন্ট এডলি না উইনস্টন চার্চিল? উইনস্টন চার্চিল ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে ক্রিপস মিশনের সময় উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্রিপস মিশন হচ্ছে 1942 সালের মার্চের শেষের দিকে, তাই তো? ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের প্রচেষ্টার জন্য পূর্ণ ভারতের সহযোগিতা এবং সমর্থন নিশ্চিত করার একটি ব্যর্থ প্রচেষ্টা এটা। এই মিশনের নেতৃত্বে ছিলেন একজন বরিষ্ঠ মন্ত্রী যার নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, তাই তো? র্যামসে ম্যাকডোনাল্ড জেমস রামসে ম্যাকডোনাল্ড ছিলেন প্রথম প্রধানমন্ত্রী এবং একজন শ্রমিক শ্রেণীর পরিবার থেকে ছিলেন। এবং ক্লেমেন্ট এডলি যার নাম, তিনি ছিলেন 1945 সালে 1951 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব করেছিলেন তিনি। তারপর উইনস্টন চার্চিল বললাম, একজন অনুপ্রেরণামূলক রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি অনুপ্রেরণা জোগাতেন এবং লেখকও ছিলেন, বক্তা ছিলেন, নেতা, যিনি ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের দিকে নিয়ে গিয়েছিলেন একজন। ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন, যদি বলা হয় কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক অফ ফেলিং ব্যাংক বলে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন? জানা আছে? সঠিক অ্যান্সার। 1942 সালে মার্চ মাসে ব্রিটিশ সরকার ক্রিপস মিশনকে ভারতে প্রেরণ করেন। এই প্রস্তাবের উদ্দেশ্যে হলো যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের প্রচেষ্টার জন্য ভারতের সহযোগিতা সমর্থনে সুরক্ষিত করা। ডাব্লিউবিসিএস প্রিলি এক্সামে এসেছিল যে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক হিসাবে কে বিবেচনা করেছেন, এই প্রশ্নটি। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলি। হুম
চলো এখান থেকে পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রথম গোলটেবিল বৈঠকের সম্পর্কে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো, 382 দাগের সি বলেছো তুমি, তাই তো? কোনটা সঠিক? অপশন সি, এটি কংগ্রেসের প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন। আচ্ছা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অংশগ্রহণে না করার সিদ্ধান্ত নেয়, এবং কারণ কি ছিল না, আইন অমান্য আন্দোলনে জড়িত থাকার কারণ ছিল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতাদের অনেককে কারারুদ্ধ করা হয়েছিল সেই টাইমে। প্রথম গোলটেবিল বৈঠক যেটা হচ্ছে 1930 জানুয়ারি 1931, 1930 সালে 12ই নভেম্বর লন্ডনের রয়্যাল গ্যালারি হাউস অব লর্ডসে, ঠিক আছে, মহামহিম জর্জ পঞ্চম কর্তৃক আনুষ্ঠানিকভাবে গোলটেবিল বৈঠকটি করা হয়েছিল। হ্যাঁ, তিনটা গোলটেবিল বৈঠক। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় নিচের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি, নিচের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? মুসলিম লীগ, হিন্দু মহাসভা, জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো, প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এটি বয়কট করেছিলেন, ঠিক আছে। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খান, এ কে ফজলুল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হচ্ছে কত সালে? 1931 সালে সেপ্টেম্বর। হ্যাঁ, এটি ছিল একমাত্র গোলটেবিল বৈঠক যেখানে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন, এই গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। মহাত্মা গান্ধী আর গান্ধী আরিন চুক্তি স্বাক্ষরের পর তিনি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। যখন গান্ধী আরিন চুক্তি স্বাক্ষর হয়েছিল তারপরে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। তারপরে যেটা তৃতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক যেটা হচ্ছে তৃতীয় এবং শেষ অধিবেশন, যেটা 17ই নভেম্বর 1932। ভারতের অধিকাংশ প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত না থাকায় মাত্র 46 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই তৃতীয় গোলটেবিল বৈঠকে। ব্রিটেনের লেবার পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ এই পরপর তিনটা ছিল। 1931 সালের সেপ্টেম্বর থেকে মার্চ 1933 পর্যন্ত ভারতের সেক্রেটারি অফ স্টেট স্যার স্যামুয়েল হোয়ারের প্রশাসনায়, ঠিক আছে, অধীনে প্রস্তাবিত সংস্কারগুলি 1935 সালে ভারত সরকারের প্রতিফলিত করেছিল এই গোলটেবিল বৈঠকে। আচ্ছা, প্রথম গোলটেবিল বৈঠক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে তাইলে বলেছিলাম? 1930 সালে, তাই তো, লন্ডনে। বিবৃতি এ ব্রিটিশরা উচ্চ প্রশাসনিক এবং সামরিক পদ থেকে ভারতীয় মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বাদ দিয়েছিলেন। যুক্তি আর, অনেক ঐতিহ্যবাহী জমিদার তাদের জমিদারি হারিয়েছেন এবং নগরভিত্তিক অনুপস্থিতি জমিদারদের নতুন শ্রেণীর কাছে। বিবৃতি এর সঙ্গে কি কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়, বা উভয় সঠিক, কোনটা মিথ্যা? দেখো, বিবৃতি দিয়েছে কোনটা যুক্তিটার সঙ্গে, এখানে বলেছে কোন দেখো, এ এবং বি, অর্থাৎ এ এ এবং আর, ঠিক আছে, উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এই ধরনের এগুলো প্রশ্নগুলো, ঠিক আছে, বা কোনটা সঠিক কিন্তু আর মিথ্যা, বা বিবৃতি কোনোটাই সঠিক বা যুক্তিটা মিথ্যা, বা বিবৃতি মিথ্যা যুক্তি সঠিক, এগুলো আর কি। এখানে বলা হয়েছে কি, যে জমিদারি প্রবর্তন বা চিরস্থায়ী বন্দোবস্ত এবং ব্রিটিশদের রাজস্বের কঠোর সংগ্রহ, এই কঠোর সংগ্রহ পদ্ধতির কারণে বা নগরভিত্তিক অনুপস্থিতি জমিদারদের নতুন শ্রেণীর কারণে তাদের অনেকেই তাদের জমিদারি হারিয়েছেন। তাহলে এ মিথ্যা কিন্তু আর সঠিক। এখানে দেখো, এ মিথ্যা যে ব্রিটিশরা উচ্চ প্রশাসনিক এবং সামরিক পদ থেকে ভারতীয় মধ্যবিত্ত উচ্চবিত্তদের বাদ দিয়েছিলেন, এটা কিন্তু মোটেও নয়। কিন্তু আর এখানে সত্য, অনেক ঐতিহ্যবাহী জমিদার তাদের জমিদারি হারিয়েছেন এবং নগরভিত্তিক অনুপস্থিত জমিদারদের নতুন শ্রেণীর কাছে হারিয়েছেন। তাহলে এখানে বলেছি জমিদারি প্রবর্তন বা চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদারি প্রবর্তন এবং চিরস্থায়ী বন্দোবস্ত এবং ব্রিটিশদের রাজস্বের কঠোর সংগ্রহ পদ্ধতির কারণে, এটার কারণে এটা হারায় না। এটার কারণে এটা হারায় না, অর্থাৎ এর সঙ্গে এটার কোনো মিল নেই। এ মিথ্যা সম্পূর্ণ। অপশন ডি, দেখো, এ কিন্তু এর কারণে আর এটা হারায় না, বিবৃতির সঙ্গে যুক্তিরা মিলছে না, অর্থাৎ ব্রিটিশরা উচ্চ প্রশাসনিক এবং সামরিক পদ থেকে ভারতীয় মধ্যবিত্ত উচ্চবিত্তদের বাদ দিয়েছিলেন, এই কারণে কি এটা এই ঘটনা ঘটছে না। এই কারণে এই ঘটনা ঘটছে না। তাহলে কোন কারণে ঘটছে না, যখন জমিদারি প্রবর্তন ও চিরস্থায়ী বন্দোবস্ত এবং ব্রিটিশদের রাজস্বের কঠোর সংগ্রহ পদ্ধতির কারণে
এইটা হয়েছিল। ঠিক আছে? তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার হচ্ছে এখানে। গান্ধীজি খেদার কৃষকদের পক্ষে সত্যাগ্রহের আয়োজন করার কারণটা কি ছিল? অপশান এ বলেছো তাই তো? দেখো এখানে অপশান এ নয়, অপশান ডি শর্ট। আচ্ছা অপশান এ বলেছো। আচ্ছা অপশান এ বলা হয়েছে খসড়া থাকা সত্ত্বেও প্রশাসন ভূমি রাজস্ব স্থগিত করেননি। এটা সঠিক অ্যান্সার, অপশান এ সঠিক অ্যান্সার। দেখো গুজরাটের খেদায় খসড়া সত্ত্বেও প্রশাসন ভূমি রাজস্ব স্থগিত না করায় গান্ধী খেদা সত্যাগ্রহ শুরু করেছিলেন। বুঝতে পেরেছো গান্ধীজি কেন খেদা সত্যাগ্রহ শুরু করেছিল? না, গুজরাটের খেদায় খসড়া সত্ত্বেও প্রশাসনে ভূমি রাজস্ব স্থগিত না করায় গান্ধীজি খেদা সত্যাগ্রহ শুরু করেছিলেন। দেখো চম্পারণের পর খেদা সত্যাগ্রহ ছিল দ্বিতীয় সত্যাগ্রহ আন্দোলন। চম্পারণ আন্দোলনের পর প্লেগ এবং কলেরার কারণে পুরো ফসল নষ্ট করার পরেও খেদার কৃষক প্রতিদার সম্প্রদায় উচ্চ কর অর্থাৎ 23% কর 23% কর দিতে অস্বীকার করেছিল। মহাত্মা গান্ধী খেদার কৃষকদের রাজস্ব পরিশোধ না করার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং মওকুফের দাবি করতে শুরু করেছিলেন। কোনটা? খেদার সত্যাগ্রহ? এটা 1918 সালে হয়েছিল খেদার সত্যাগ্রহ। 1900, হ্যাঁ, আহমেদাবাদে খেদার সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। 1918 সালে হচ্ছে। আচ্ছা, গান্ধী মাস, ঠিক আছে, গান্ধীজি এখানে আলোচনা করেছে এই টপিকটা থেকে। খেদার কৃষক সংগ্রাম, চম্পারণ সংগ্রাম। আচ্ছা গান্ধীজি থেকে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা কোন যদি প্রশ্ন করা হয়, এসএসসি সিএইচএসএল এক্সামে এসেছিল 2022 সালে, যে কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটা সত্যাগ্রহের আয়োজন করেছিলেন? হুম, এই ধরনের প্রশ্ন হতে পারে। বুঝতে পেরেছো, প্রশ্ন কিছু নয়, টপিক পড়ে থাকলে প্রশ্ন এসে যাবে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো এরকম। হ্যাঁ টপিক সেম। অনেক হ্যাঁ, সব তো সেম, সেম টপিক। সব ডাব্লিউবিসিএস ক্র্যাক করলে তুমি সব ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিলে সব এক্সাম দিতে পারবে। যেহেতু ডাব্লিউবিসিএস এক্সট্রা কিছু আছে আলোচনা, সেখান থেকে এগুলো সেই টপিকগুলো করলে আশা করছি সব এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী 385। নিচের কোনটি, হ্যাঁ বলো। স্টার্ট বেশি দিন হয় তো, কদিন হলো, বেশি দিন হয়নি। অধ্যায় ভিত্তিক দেখো প্রশ্ন এখানে আলোচনা, আমি আমি প্রশ্নটা তুলে হচ্ছে কেন, এই টপিক সেম রিলেটেড, আবার যে টপিকে আসছি সেই টপিকগুলোই কিন্তু আবার আলোচনা হচ্ছে তো, এখানে প্রশ্ন বলতে গিয়ে টপিকের মধ্যেই তো ঢুকে যাচ্ছি না। যেগুলো প্রশ্ন এমনি টপিক অনুযায়ী ডিটেলস বলে তো লাভ নাই, যেগুলো আসতে পারে সেই ধরনের যে টপিকগুলো সেগুলো আলোচনা। চলো, নিচের কোনটি গান্ধী আরোইন চুক্তির বৈশিষ্ট্য ছিল? নিচের কোনটি গান্ধী আরোইন চুক্তির বৈশিষ্ট্য ছিল? গান্ধী আরোইন চুক্তির বৈশিষ্ট্য ছিল অপশান ডি। হুম, গান্ধী আরোইন চুক্তির বৈশিষ্ট্য, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইন অমান্য আন্দোলন বন্ধ করবে, আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য যারা গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তি দেবে এবং লবণের কর অপসারণ করবে। অর্থাৎ সবগুলোই সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, আজ এইখান পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, আজ এইখান পর্যন্ত থাক। আরেকটা ক্লাস করলে এই যে এমসিকিউ যে 400টা আছে না, ইতিহাসে ক্লাস করলে শেষ হয়ে যাবে।
তারপর যে টপিকগুলো বাকি থাকবে টপিক অনুযায়ী ক্লাস করানো হবে। এমসিকিউ আর থাকবে না, যেহেতু এগুলো মক কমপ্লিট হয়ে যাবে। 400টা ছিল, 400টা প্রশ্ন আছে, একটা দুটো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আর একটা দুটো ক্লাসে কোন কোন এক্সাম? হুম। এসএসসি, এমটিএস এর বিগত বছরের প্রশ্নটা নিয়েছো আমার কাছ থেকে? 2019 থেকে 22 পর্যন্ত, 23 পর্যন্ত। ঠিক আছে, আমাকে চেয়ে নেবে, মনে করে দিয়ে আমি এই একটা জায়গা থেকে আমি নিয়েছিলাম, তাদের পুরো দেয়া আছে আর কি। 1900 পড়লে অনেকটা সুবিধা হবে আর কি। বুঝতে পেরেছো? জিকে জিএস গুলো দেয়া আছে, ইংরেজিটা নাই। জিকে জিএস গুলো ওখান থেকে কভার হয়ে যাবে। এমটিএস এর বিগত বছরে পড়লে হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলো পড়লে ওখান থেকে হয়ে যাবে। সিএইচএসএল ওটা তৈরি করা হয়েছিল, যেটা শুধু ওখান দিয়ে আরো পড়তে হবে অনেক, ওখানে বেশি তৈরি করা হয়নি। হ্যাঁ, এমটিএস এটা চেয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো পরবর্তী ক্লাসে দেখা